বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয়, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, আশুলিয়া। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টি শেষ করেছি বিভিন্ন ভিডিও এবং জুম ক্লাসের মাধ্যমে। আজকে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। আমি যে প্রথম অধ্যায় শেষ করেছি সেই প্রথম অধ্যায় ভিত্তি করে আমরা ইনশাল্লাহ গুগল ফর্মের মাধ্যমে বহু নির্বাচনী পরীক্ষা এই সপ্তাহের মধ্যে নেওয়ার চেষ্টা করব। সপ্তম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। এই অধ্যায়টি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ আর অন্যটি হচ্ছে প্রশাসন ব্যবস্থা। আমরা অধ্যায়ের সঙ্গে সংগতিপূর্ণ কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা করার চেষ্টা করি। এখন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। সরকার আমরা জানি সরকার হচ্ছে রাষ্ট্রের একটি উপাদান। সরকারের কাজ হলো রাষ্ট্র পরিচালনা করা। আবারও বলছি, সরকার হলো রাষ্ট্রের একটি উপাদান। সরকারের কাজ হলো রাষ্ট্র পরিচালনা করা। বিভিন্ন অঙ্গ অর্থাৎ সরকার যেসব অঙ্গের মাধ্যমে রাষ্ট্রের কাজগুলো পরিচালনা করে সেই অঙ্গের কথা বলা হচ্ছে। এইরকম সরকারের তিনটি মৌলিক অঙ্গ বা বিভাগ আছে। তিনটি মৌলিক মানে অপরিহার্য বা বিভাগ আছে। এই তিনটি অপরিহার্য বা মৌলিক অঙ্গ বা বিভাগ হলো নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। কয়টি বিভাগ? তিনটি: নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। আমরা এখন ধারাবাহিকভাবে এই তিনটি বিষয়ের সঙ্গে, এই তিনটি বিভাগ বা অঙ্গের সঙ্গে পরিচিত হব, সংজ্ঞা জানব, গঠন জানব এবং কার্যাবলীগুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথমে পাচ্ছি নির্বাহী বা শাসন বিভাগ। সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে, তাকে বলা হয় নির্বাহী বা শাসন বিভাগ। আবার বলছি, সরকারের যে বিভাগ দেশের শাসন কার্য পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে, তাকে বলা হয় নির্বাহী বা শাসন বিভাগ। এখন কারা নির্বাহী বা শাসন বিভাগের সদস্য, কাদেরকে নিয়ে এই বিভাগটি গঠিত, আমরা এটা দেখব। যে কোনো দেশের আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত এই নির্বাহী বা শাসন বিভাগের সদস্য। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্যরা, সচিবালয়ের সদস্যরা, সচিব সহ অন্যান্য সচিবরা থেকে শুরু করে একটা গ্রামের চৌকিদার পর্যন্ত বা তার গ্রামের চৌকিদার নামক সদস্য নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। শিক্ষার্থীরা, আমরা যে নির্বাহী বিভাগের সংজ্ঞা পড়লাম এবং নির্বাহী বিভাগের গঠন পড়লাম বা জানলাম। এখন আমরা নির্বাহী বা শাসন বিভাগের কিছু কাজ আলোচনা করব। তবে তার আগে অনেকে বলতে পারো, অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার, বাংলাদেশের নির্বাহী বা শাসন বিভাগের প্রধানকে, অর্থাৎ বাংলাদেশের প্রধান নির্বাহীকে? বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধান নির্বাহী এখন প্রধান নির্বাহী। আবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার, বাংলাদেশের প্রধান নির্বাহী বা শাসন বিভাগের প্রধান যদি প্রধানমন্ত্রী হন তাহলে রাষ্ট্রপতি কে? বা আরো প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী কেন? বর্তমান বাংলাদেশের মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত। আমরা বলছি, বর্তমান বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত। এই আইন অনুযায়ী যে দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত সে দেশের প্রধান নির্বাহী বা শাসন বিভাগের প্রধান হন প্রধানমন্ত্রী।
অন্যদিকে যে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত সেই দেশের রাষ্ট্রপতি হন নির্বাহী বা শাসন বিভাগের প্রধান। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, সেই হেতু বাংলাদেশে নির্বাহী বা শাসন বিভাগের প্রধান প্রধানমন্ত্রী। আবার যে দেশের নির্বাহী বা শাসন, যে দেশের রাষ্ট্রপতি শাসিত বিভাগ বা রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, সেই দেশের নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আমরা দিতে পারি, সেই দেশের নির্বাহী বা শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা এখন কাজগুলো ধারাবাহিকভাবে একটু জানার চেষ্টা করি। নির্বাহী বা শাসন বিভাগের প্রথম কাজ হলো প্রণীত আইন বাস্তবায়ন। আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করবে, যে আইনগুলো তৈরি করবে, যে আইনগুলো সংশোধন করবে, সেই আইনগুলো বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে কার? নির্বাহী বা শাসন বিভাগের। এখন প্রশ্ন হচ্ছে যে প্রণীত আইন নির্বাহী বিভাগ কিভাবে বাস্তবায়ন করবে, কাদের মাধ্যমে বাস্তবায়ন করবে? একটু আমি বললাম যে যাদেরকে নিয়ে নির্বাহী বিভাগ গঠিত তারাই প্রণীত আইন বাস্তবায়নে সহযোগিতা করে থাকে, তারা প্রণীত আইন বাস্তবায়ন করে। আমরা যদি পুলিশের বিষয়ে আলোচনা করি, হ্যাঁ, আমরা সবাই জানি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে এবং নির্বাহী বিভাগের যে কাজ প্রণীত আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে। এরপর আইন শৃঙ্খলা রক্ষা, দেশের অভ্যন্তরে যে কোনো শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে শাসন বিভাগের। আমরা সবাই জানি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সহযোগিতা প্রদান করে। এরপর দেশ পরিচালনা করা, দেশ পরিচালনা করা এই বিষয়ে খেয়াল করে দেখো, আমাদের অধ্যায়ের যে বাকি অংশ প্রশাসন ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থার দুটি অংশ, একটি কেন্দ্রীয় প্রশাসন, অন্যটি স্থানীয় প্রশাসন। এই নির্বাহী বিভাগ কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করে। কেন্দ্রীয় প্রশাসন কি? আমরা সচিবালয় সম্পর্কে জানি যে সচিবালয় হলো আমাদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, আমাদের প্রশাসন ব্যবস্থার মূল কেন্দ্র। আবার বলছি নির্বাহী বা শাসন বিভাগ কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করে থাকে। আর স্থানীয় প্রশাসন হচ্ছে আমাদের স্থানীয় সরকারের স্তরগুলো, আমরা সবাই জানি জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। আর কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে আমাদের সচিবালয়। তো এই প্রশাসন ব্যবস্থা এগুলোর সঙ্গে সম্পর্ক নীতি বিভাগের এই কাজটি দেশ পরিচালনা করা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব কাজ, গুরুত্বপূর্ণ কাজ কোন বিভাগের? নির্বাহী বা শাসন বিভাগের। কোনো যদি আক্রমণ হয়, কোনো বহিঃশত্রু আক্রমণ করে, সেই আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রতি আক্রমণ করে দেশকে রক্ষা করা অন্যতম দায়িত্ব হলো নির্বাহী বা শাসন বিভাগের। আমাদের নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, আমাদের পুলিশ আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আমাদের বিশেষ ফোর্স র্যাব আছে। এইগুলোর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়। এরপর পরবর্তী কাজ বিদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, নির্বাহী বিভাগের কাজ। প্রশ্ন হলো কখন বা কেন বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে? আমরা সবাই এখন জানি সারা বিশ্ব এখন কি বলা হয়? গ্লোবাল ভিলেজ, বিশ্বায়নের যুগ। কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না। এই আমার হাতে মার্কার আছে, মার্কারে লেখা মেড ইন চায়না। এই মার্কারটি চীন থেকে বাংলাদেশে আসছে, অর্থাৎ চীন থেকে আমরা আমদানি করেছি, চীন আমাদের দেশে রপ্তানি করেছে। চীনের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক না থাকতো, চীন থেকে এই মার্কারটি নিয়ে আসা সম্ভব হতো না। ঠিক আমাদের দেশেও অনেক পণ্য চীনে আমরা কি করি? রপ্তানি করি। কেন রপ্তানি করি? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য, বিভিন্নমুখী চাহিদা, বিভিন্নমুখী ঘাটতি পূরণের জন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য। সেই কাজটি কোন বিভাগ করছে? অবশ্যই নির্বাহী বা শাসন বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা,
বাংলাদেশ সরকারের যে 3টি মৌলিক বিভাগ আছে, সেই 3টি মৌলিক বিভাগের অন্যতম বিভাগ হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ। সেই নির্বাহী বা শাসন বিভাগের কাজগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা আসবো আইন বিভাগে। আইন বিভাগ, এখন আইন বিভাগ কাকে বলে? সরকারের যে বিভাগ আইন তৈরি ও পরিবর্তন করে তাকে বলা আইন বিভাগ। প্রশ্ন হলো, আইন বিভাগ কাদেরকে নিয়ে গঠিত? খেয়াল করে দেখো, আমি যে লিখব 300 যোগ 50, 350, 300 যোগ 50, 350। আইন বিভাগ 300 জন, অর্থাৎ বাংলাদেশে, সারা বাংলাদেশে 300টি সংসদীয় আসন আছে। এই 300টি সংসদীয় আসন থেকে 300 জন জনপ্রতিনিধি জনগণের মাধ্যমে নির্বাচিত হন। আর 300 যোগ 50, এই 50 জন হচ্ছেন সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত। তাহলে মোট হলো 350 জন। এই আমাদের আইন বিভাগের সদস্য হচ্ছে 350 জন, অর্থাৎ এই 350 জন সদস্য নিয়ে আমাদের আইন বিভাগ গঠিত। শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞা জেনে গেলাম, আর পাশাপাশি আইন বিভাগ কিভাবে গঠিত, কাদেরকে নিয়ে গঠিত, এই বিষয়টি আমরা জেনে গেলাম। আর কি বিষয় স্পষ্টতই সবার নিশ্চয় জানা আছে যে আমাদের আইন বিভাগের নাম হচ্ছে, আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ। একটু করে আমরা ছবি দেখবো, আলোচনা করবো। আইন তৈরি ও পরিবর্তন, আইন বিভাগের প্রথম এবং প্রধান বা অন্যতম কাজ হচ্ছে আইন তৈরি ও পরিবর্তন করা। দেশের প্রয়োজনে, দেশ পরিচালনার ক্ষেত্রে, জনকল্যাণ নিশ্চয়তার ক্ষেত্রে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আইনের দরকার হয়। সেই আইনটি পরিবর্তন করে তৈরি করে কোন বিভাগ? আইন বিভাগ। অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার, আইন তৈরি কিভাবে হয়? আইন আমরা সবাই জানি সংসদ পরিচালনা করে থাকে স্পিকার। যখন কোনো আইনের খসড়া করা হয়, সেটি জাতীয় সংসদ বা আমাদের আইনসভায় উপস্থাপন করা হয় এবং আইন সম্পর্কে বিভিন্ন বিষয় বলা হয়। তো স্পিকার বলেন যে এই আইনটি পাস হবে, এই আইনটি পাস হলে এই বিষয় হবে, এই আইনটির পক্ষে যারা আছেন তারা সবাই কি হা বলুন। যারা আইনের পক্ষে থাকেন তারা সবাই হা বলে থাকেন, আর যারা বিপক্ষে আছেন না বলুন। অর্থাৎ কণ্ঠ ভোটে, জাতীয় সংসদে কণ্ঠ ভোটে আইন পাস হয়। পরিবর্তন, যে কোনো আইন যদি পরিবর্তনের দরকার হয় রাষ্ট্রের কল্যাণে, জনকল্যাণে, সেক্ষেত্রে পরিবর্তন করা হয়। এরপর দেশের জনমত প্রকাশ। জনমত বলতে জনগণের মতামত। জনগণের কোন ধরনের মতামত প্রকাশ করছে, জনগণের কি প্রয়োজন, কি দরকার, কি সমস্যা কিভাবে সমাধান করতে হবে, এই বিষয়গুলো প্রকাশ করার দায়িত্ব আইন বিভাগের। বাজেট অনুমোদন ও কর ধার্য। বাজেট শব্দটি হচ্ছে, বাজেট কি? সরকারের এক বছরের আয় ও ব্যয়ের হিসাব নিকাশকে বলা হয় বাজেট। সেই বাজেট অনুমোদন করার দায়িত্ব কার? আইন বিভাগের। আর কর ধার্য, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যে ধরনের রাজস্ব আরোপ করা হয়, রাজস্বের পরিমাণ কত হবে, সেই সার্বিক বিষয়গুলো নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আইন বিভাগের। এখন পরবর্তী কাজ সংবিধান প্রণয়ন ও সংশোধন। সংবিধান প্রণয়ন, প্রশ্ন হলো সংবিধান কাকে বলে? আমরা সবাই জানি সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ কি দলিল, দেশের সর্বোচ্চ আইন। সেই সংবিধান প্রণয়ন ও সংশোধনের দায়িত্ব হচ্ছে আইন বিভাগের। এরপর সরকার আয় ও ব্যয় নিয়ন্ত্রণ। আমাদের দেশের সরকার আছে, সরকার রাষ্ট্র পরিচালনা করে। সেই রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে কোনো আয় ও ব্যয় বেশি হলো না কম হলো, কি পরিমাণ আয় নির্ধারিত ছিল, কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ ব্যয় হয়েছে, সেই বিষয়গুলো সার্বিক দেখাশোনার দায়িত্ব আমাদের আইন বিভাগের। যদি কখনো সরকারের ব্যয় বেশি হয়, সরকারের কেন ব্যয় বেশি হলো সেই কারণটি ব্যাখ্যা দিতে হয় আইন বিভাগকে। শিক্ষার্থীরা, আমরা তাহলে আইন বিভাগ সম্পর্কে জানলাম, সংজ্ঞা জানলাম, গঠন জানলাম এবং কার্যাবলীগুলো জানলাম। এখন আমরা আসবো বিচার বিভাগ। বাংলাদেশ সরকারের অন্যতম মৌলিক বিভাগ হলো কি? বিচার বিভাগ। বিচার বিভাগের প্রধান কাজ হলো ন্যায় বিচার করা।
কি করা? ন্যায় বিচার করা। বিচার বিভাগ ন্যায় বিচার কি অনুযায়ী করবেন? আইন অনুযায়ী করবেন। আইনের দৃষ্টিতে যিনি বা যারা অপরাধী তাকে শাস্তি প্রদান করবেন, আর যারা নিরপরাধ তাদেরকে খালাস করে দেবেন, তাদের দ্বন্দ্ব মওকুফ করে দেবেন, ন্যায় বিচার। এরপর সংবিধান ও আইনের ব্যাখ্যা প্রদান। আমরা ইতিমধ্যে জেনেছি আইন তৈরি, পরিবর্তন বা সংবিধান প্রণয়ন সংশোধন কার দায়িত্ব? আইন বিভাগের। আইন বিভাগ কর্তৃক প্রণীত এই কাজটি যে কোনো আইন বা যে কোনো আইনের ব্যাখ্যা বা সংবিধানের যে কোনো ধারার ব্যাখ্যা প্রদান করবেন বিচার বিভাগ। বিচার বিভাগের বিচারপতিগণ বা বিচার সংক্রান্ত বিশেষজ্ঞগণ। নাগরিক মৌলিক অধিকার রক্ষা। প্রশ্ন হলো নাগরিক মৌলিক অধিকার কোনগুলো? শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি যে আমরা বলি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এগুলোকে আমরা মৌলিক অধিকার বলি না। এগুলো হলো আমাদের মৌলিক চাহিদা। এগুলোকে আমাদের মৌলিক চাহিদা। মৌলিক অধিকারগুলো হলো সেই অধিকার যে অধিকারগুলোর কথা লেখা আছে কোথায়? সংবিধানে। সংবিধানে লেখা আছে। এই সংবিধানে এগুলো মৌলিক অধিকার। যেমন শিক্ষা গ্রহণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ধর্ম পালনের অধিকার, পেশা গ্রহণের অধিকার। এইরকম অধিকারগুলো হলো কি নাগরিকদের মৌলিক অধিকার। সেই অধিকারগুলো রক্ষা কে করবে? কোন বিভাগ? অবশ্যই বিচার বিভাগ। কোন ব্যক্তি যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই বিচার বিভাগে কি মামলা দায়ের করতে পারবেন যে আমাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই তার অভিযোগের প্রেক্ষিতে বিচার বিভাগ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এরপর বিরোধের নিষ্পত্তি। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় সেই বিরোধের নিষ্পত্তি করার দায়িত্ব কোন বিভাগের? বিচার বিভাগের। এরপর শাসন বিভাগকে পরামর্শ প্রদান। নির্বাহী বা শাসন বিভাগ যদি কোনো সমস্যায় পড়ে, তাদের যদি কোনো পরামর্শের দরকার হয়, তারা যদি বিচার বিভাগের উপর দায়িত্ব অর্পণ করে, সেক্ষেত্রে শাসন বিভাগ, বিচার বিভাগ অবশ্যই শাসন বিভাগকে পরামর্শ প্রদান করবে। শিক্ষার্থীরা আমরাও সরকারের 3টি মৌলিক অঙ্গ বা বিভাগের মধ্যে এখন জানলাম বিচার বিভাগ সম্পর্কে। তাহলে বিচার বিভাগের মূল কাজ কি? দেশের ন্যায় বিচার পরিচালনা করে অপরাধীকে শাস্তি প্রদান, আর যারা নিরপরাধ তাদেরকে কি করা? খালাস করে দেওয়া, তাদের শাস্তি মওকুফ করে দেওয়া। এখন প্রশ্ন হলো কাদেরকে নিয়ে বিচার বিভাগ গঠিত? আমরা সবাই জানি বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দুভাগে বিভক্ত, একটি হচ্ছে আপিল বিভাগ, অন্যটি হাইকোর্ট বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ আমাদের মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ ছাড়াও আমাদের বাংলাদেশের 64 জেলায় 64টি জেলা জজ আছে এবং এই জেলা জজ যারা আছেন তারা সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। আমরা তাদের জানলাম শিক্ষার্থীরা বিচার বিভাগ সম্পর্কে, গঠন এবং কার্যাবলীগুলো সম্পর্কে। তাহলে আমরা কি পেলাম? বাংলাদেশ সরকারের 3টি বিভিন্ন অঙ্গ, 3টি মৌলিক অঙ্গ এবং কাজ, আর প্রশাসন ব্যবস্থা। সীমিতভাবে আমরা জেনেছি কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন। অবশ্যই এগুলো আমরা পরবর্তী পাঠে পাবো। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের ছবিটি হচ্ছে কি? ছবিটি আমাদের আইনসভার নাম জাতীয় সংসদ, অর্থাৎ আইন বিভাগের বিষয়টি, আইন বিভাগ। এরপর বাংলাদেশের সচিবালয়। সচিবালয় হলো আমাদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ আমাদের প্রশাসন ব্যবস্থার মূল কেন্দ্র হলো সচিবালয়। এরপর সুপ্রিম কোর্ট। আমাদের বিচার বিভাগের বা বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। একটু আগে বলেছি এই সুপ্রিম কোর্ট 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর অন্যটি হচ্ছে আপিল বিভাগ। শিক্ষার্থীরা আমরা আজকে জেনেছি সপ্তম অধ্যায় থেকে সরকার সম্পর্কে জেনেছি, সরকারের বিভিন্ন মৌলিক বিভাগ বা অঙ্গ সম্পর্কে জেনেছি, আর আমরা সীমিতভাবে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা বা কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন সম্পর্কে জেনেছি। আমাদের আজকে যে 3 বিভাগের কাজ
দেখো, একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত। আইন বিভাগ যে আইনটি তৈরি করে সেই বাস্তবায়ন করে কে? শাসন বিভাগ। আবার আইন বিভাগ যে আইনটি তৈরি করে সেই ব্যাখ্যা দেয় কে? বিচার বিভাগ। অর্থাৎ একটি দেশের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য এই তিনটি বিভাগের সমন্বয় খুবই জরুরি। যে দেশে এই তিনটি বিভাগের সমন্বয় থাকবে সে দেশ অবশ্যই এগিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা নতুন অধ্যায় শুরু করেছি। চেষ্টা করবে পাঠ্য বইয়ের সঙ্গে মিল রেখে এই বিষয়গুলো পড়ার জন্য। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। সবাই ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবে, দায়িত্বশীল আচরণ করবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাই দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।